বৈকল্পিক একাদশ সংখ্যা অক্টোবর 2021। সম্পাদকীয় বেসরকারীকরণ ও জনজীবন। আজ থেকে 1.5 মাস আগে সামাজিক মাধ্যমের একটি খবরকে ঘিরে বেশ চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। জানা যায়, পূর্ব রেলওয়ের হাওড়া ডিভিশনের সমস্ত ট্রেনে 27 আগস্ট থেকে কোনো হকার তাঁদের পসরা নিয়ে আর উঠতে পারবেন না। এই মর্মে পূর্ব রেলওয়ের হাওড়া ডিভিশনাল রেলওয়ে ম্যানেজারের তরফে জনগণের জ্ঞাতার্থে জারি করা একটি নোটিশও সামনে আসে। এমনিতেই দীর্ঘ লকডাউনে হকার সহ সমস্ত ছোট ব্যবসায়ীদের প্রাণই ওষ্ঠাগত, তার উপর আবার এই ঘোষণা। অনেকেই মরার উপরে খাঁড়ার খায়ের ঠিক কী তাৎপর্য থাকতে পারে তা প্রথমটা বুঝতে পারছিলেন না। এমনি সময় একদল হকার এই ঘোষণার প্রতিবাদে দক্ষিণ 24 পরগনার সোনারপুর স্টেশনে জড়ো হন। উদ্দেশ্য স্টেশন মাস্টারের কাছে স্মারকলিপি জমা দেওয়া। স্টেশন মাস্টার মশাই নিপাট ভালো মানুষ। আগত দৃষ্টিহীন দর্শন প্রার্থীদের তিনি অত্যন্ত সমাদর করলেন। কথায় কথায় বললেন, তার উপরওয়ালারা দৃষ্টিহীন হকারদের নিরাপত্তা নিয়ে বড়ই চিন্তিত। বিশেষত তারা যেভাবে রোজ চলন্ত ট্রেনে যাতায়াত করে তাতে দুর্ঘটনা তো যে কোনো দিনই ঘটতে পারে। যদি সেরকম কিছু ঘটে তবে কি জবাব দেবেন তারা জনগণকে? কি আশ্চর্যম! মাত্র কয়েকদিন পূর্বেই হকারদের ট্রেনে ওঠার উপর নিষেধাজ্ঞা আরোপ করে এরাই তাদের ভাত মারার বন্দোবস্ত করেছিল। দৃষ্টিহীন হকারদের নিয়ে অকস্মাৎ ভারতীয় রেলওয়ে তথা কেন্দ্র সরকারের এত দুর্ভাবনা আসলে যে কোট আনকোট বড়োর পিরিতি, সেটুকু বুঝে নিতে ছোট মানুষদের অসুবিধা হয় না মোটেই। মুনিবর চাণক্য এইসব আমলাদের থেকেই হয়তো আমাদের সাবধান করে দিয়েছেন সেই কবে। দুর্জন প্রিয়বাদী চ নৈতদ বিশ্বাসকরণম মধুতিষ্ঠতি জিহ্বাগ্রে হৃদয়েতু হলাহলম। তা এই হলাহলেরই সন্ধান করতে করতে আমাদের চোখে পড়ল 23 আগস্ট তারিখে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের ঘোষণা এবং ন্যাশনাল অ্যাসেট মনিটাইজেশন পাইপলাইন বা জাতীয় অর্থ সংগ্রহ প্রকল্পের উদ্ঘাটনের উপর। এক কথায়, এই প্রকল্পের মাধ্যমে সরকার তার জাতীয় বাজেটের ঘাটতি পূরণ করার লক্ষ্যে আগামী 4 বছরে জাতীয় সড়ক, 50টি যাত্রীবাহী ট্রেন, 200টি রেল স্টেশন, সেতু, উড়ালপুল, সমুদ্র ও বিমানবন্দর প্রভৃতি জাতীয় সম্পত্তি বেসরকারি সংস্থার হাতে তুলে দেবে। বদলে তাদের কাছ থেকে সরকার প্রায় 6 লক্ষ কোটি টাকা বা $81 বিলিয়ন লিজের অর্থ বাবদ লাভ করবে। অর্থাৎ এক কথায় কেজি দরে রাষ্ট্রীয় সম্পত্তি বেচে দেওয়া হবে। আর একটু ভদ্রভাবে একেই বলে কোট আনকোট বেসরকারীকরণ। হ্যাঁ, কেজি দরেই। কারণ করোনা মহামারীর জন্য আন্তর্জাতিক বাজারে এখন এক ভয়াবহ মন্দাজনিত পরিস্থিতি চলছে। এই মুহূর্তে জাতীয় সম্পদ বেচতে গেলে তা কেজি দরেই বেচতে হবে, কারণ খরিদ্দার নেই যে। মাননীয় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ প্রায়শই বলে থাকেন, ক্রোনোলজি কো সমঝিয়ে। তাঁর দেখানো পথেই অর্থাৎ ঘটনা পরম্পরার অনুসরণেই বৈকল্পিকের এবারের সম্পাদকীয় কলমে আমরা সরকারের এই মধু বিষের যুগল অস্তিত্বের রহস্য ভেদ করার চেষ্টা করব। জাতীয় সম্পদ বা সংস্থাকে দেশীয় বা বহুজাতিক শিল্পপতির কাছে আনুষ্ঠানিকভাবে বেচে দেওয়ার কয়েকটি পোশাকি নাম আছে। কখনো একে বলে কোট আনকোট সংস্কার বা কোট আনকোট রিফর্ম। কোট আনকোট সংস্কার শব্দটি শ্রোতার মনে সবসময়ই একটি সদর্থক আবেশের সৃষ্টি করে, কারণ ইতিপূর্বেই ধর্মীয় সংস্কার, সমাজ সংস্কার ইত্যাদি প্রগতিশীল উদ্যোগকে চিহ্নিত করতেও সাধারণভাবে সংস্কার শব্দটি আমরা শুনতে অভ্যস্ত। তাই বেসরকারীকরণের সওয়ালকারী অর্থনীতিবিদ যখন কোট আনকোট ইকোনমিক রিফর্ম শব্দবন্ধকে বিশেষ অর্থেও প্রয়োগ করেন, তখন তা আমাদেরকে সজাগ করে না একদমই। ফলে লোকসভায় হয়তো বাজেট ভাষণে অর্থমন্ত্রী প্রথম বছর বললেন, কোট, সরকারের অর্থনৈতিক সংস্কারের নীতি অনুযায়ী এই অর্থ বছরের জীবন বীমা নিগমের 49% অংশীদারিত্ব সরকার শেয়ার বাজারে ছেড়ে দেবে, আনকোট। সবাই ভাবলাম, এ তো ভালো কথা, মালিকানা তো সরকারেরই থাকছে, হয়তো এতে করে
এলআইসির কাজকর্মের কিছুটা উন্নতি হবে, বাড়বে দক্ষতা, তাতে আখেরে লভ্যাংশ বাড়বে এলআইসিরই। এই পর্বকে বলা হয় কর্পোরেটাইজেশন বা নিগমীকরণ। অর্থাৎ একটি সরকারি সংস্থার কাজের ধরন ও তার গঠনতন্ত্রকে একটি বেসরকারি শিল্প প্রতিষ্ঠানের অনুরূপ করে তোলা। ম্যানেজিং বোর্ডকে যাবতীয় সিদ্ধান্ত নেওয়ার অধিকারী করা হয়। চিফ এক্সিকিউটিভ অফিসার বা ম্যানেজিং ডিরেক্টর পদাধিকারীরাও আসেন। কিন্তু কোথায় কি, 2 বছর পরে শোনা গেল সরকার জীবন বীমা নিগমের 74% শেয়ার বাজারে ছেড়ে দেবে, কারণ কোম্পানি যথেষ্ট ক্ষতি স্বীকার করছে। তখন সরকারিভাবে জনগণকে বলা হবে, কোর্ট, সরকার সংশ্লিষ্ট সংস্থার ম্যানেজারিয়াল বোর্ডের পরামর্শ অনুযায়ী বাস্তবসম্মত সিদ্ধান্ত নিতে বাধ্য হলো। এই সরকারি সিদ্ধান্তের বিশেষ কোনো প্রভাব পড়বে না, কারণ এমনিতেই 49% শেয়ার সরকার আগেই ছেড়ে দিয়েছিল, আনকোট। ঠিক এমনটাই হয়েছে সরকারি টেলিকমিউনিকেশন সংস্থা বিএসএনএলের সাথে। মাত্র 10-11 বছর আগেও এটি একটি লাভজনক সংস্থা ছিল, আর আজ তার আসবাবপত্র নিলামে চড়াবার জোগাড়। ওদিকে হোয়াটসঅ্যাপের দুনিয়ায় প্রোপাগান্ডা মেসেজে ঢেঁড়া পিটিয়ে বলা হবে, কোর্ট, যে সংস্থা লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশনে বিনিয়োগ করবে তাকে সরকার এসা চুক্তির প্যাঁচে ফেলবে যে কর্মী ও আমানতকারীদের কোনো ক্ষতি তারা করতেই পারবে না, আনকোট। অর্থাৎ বেসরকারীকরণ প্রক্রিয়ার একটা প্রধান অঙ্গ হল জনগণকে তার জন্য প্রস্তুত করা, আর এই প্রস্তুতির পর্বটা ধাপে ধাপে করতে হয়। কাজেই বিমা কোম্পানির বেসরকারি হয়ে যাওয়াটা মোটেই আকস্মিক বলে মনে হবে না কারো। এখন দেখা যাচ্ছে সরকার ভারতীয় রেলের সম্পত্তি বেচে বা লিজ দিয়ে কিছু অর্থ আমদানি করতে চাইছে। ট্রেন চালিয়ে কর্পোরেট টিকিটের মাসুল থেকে মুনাফা করবে, এ তো সহজেই বোঝা গেল। কিন্তু রেল স্টেশনে যে সংস্থা লগ্নি করবে তার মুনাফা আসবে কোথা থেকে? উত্তরটা কঠিন নয় একেবারেই। স্টেশনের জমিকে সেই সংস্থা আবার বড় বিপণী বা পরিষেবা প্রদানকারী সংস্থাকে ভাড়া দিয়ে অর্থ সংগ্রহ করবে। অর্থাৎ রেলকে ঘিরে যে অর্থনীতি গড়ে উঠেছে সেই ব্রিটিশ আমল থেকে, নতুন মালিক সংস্থা সেই অর্থনীতিকে নিজ স্বার্থে সম্পূর্ণ নিয়ন্ত্রণ করে তার মুনাফা সুনিশ্চিত করতে চাইবে। ফলে অচিরেই উচ্ছেদ করতে হবে ছোট ব্যবসায়ী, হকার বা হস্তশিল্পীকে, যারা কয়েক প্রজন্ম ধরে রেল স্টেশনকে ঘিরে তাদের জীবিকা নির্বাহ করছিলেন। সুতরাং দেখা যাচ্ছে পূর্ব রেলের হাওড়া ডিভিশনের হকার উচ্ছেদের নির্দেশনামার প্রকৃত উদ্দেশ্য জনগণকে আসন্ন বেসরকারীকরণ ও তার অবশ্যম্ভাবী পরিণাম হকার উচ্ছেদের জন্য কিছুটা মানসিক প্রস্তুতির সুযোগ করে দেওয়া। যদিও উপর থেকে দেখলে মনে হবে এটা নিছকই একটা আঞ্চলিক প্রয়োজনীয়তার ভিত্তিতে নেওয়া প্রাতিষ্ঠানিক সিদ্ধান্ত। কোনো রাষ্ট্রায়ত্ত সংস্থার বেসরকারীকরণ করলে বা নতুন কোনো অর্থনৈতিক ক্ষেত্রে যেখানে এতদিন ব্যক্তি মালিকানার প্রবেশাধিকার ছিল না, সেখানে বেসরকারি পুঁজি আহ্বান করলে জনজীবনে তার কী প্রভাব পড়তে পারে সে সম্পর্কে কোনো যুক্তিনির্ভর অনুমান করা অসম্ভব কিছু না। এদেশে বেসরকারি উদ্যোগ কোনো নতুন ব্যাপার নয়। ভারী ও মাঝারি শিল্প, ভোগ্যপণ্য, যোগাযোগ বা পরিবহন প্রভৃতি পরিষেবা, এমনকি শিক্ষা, স্বাস্থ্য ইত্যাদি সামাজিক ক্ষেত্রেও আজ কর্পোরেট পুঁজির বাড়বাড়ন্ত। বেসরকারীকরণের প্রত্যক্ষ প্রভাব ও প্রাথমিক ধাক্কাটা সহ্য করতে হয় সংশ্লিষ্ট সংস্থার কর্মীদেরকেই। গত 1.5 বছরে রাষ্ট্রায়ত্ত ব্যাংকের কর্মীরা বহুবার দেশব্যাপী আন্দোলন কর্মসূচি গ্রহণ করেছেন। সম্প্রতি তাঁরা ভারত বন্ধেরও ডাক দিয়েছিলেন। কেন্দ্রে ভারতীয় জনতা পার্টির সরকার প্রতিষ্ঠিত হবার পর থেকে 27টি রাষ্ট্রীয় ব্যাংককে সংযুক্তিকরণের মাধ্যমে প্রথমে 11টি ও পরে 11টিকে 5টি বড় ব্যাংকে পরিণত করা হয়। এরই সাথে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার মতো বড় ব্যাংকের নিগমীকরণের ফলে বহু কর্মীকে ইতিমধ্যেই ছাঁটাই করেছে সংশ্লিষ্ট ব্যাংক। ন্যাশনাল অ্যাসেট মনিটাইজেশন পাইপলাইনের অধীনে সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া ও ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংকের
বেসরকারীকরণ করা হবে, ফলে আশঙ্কা আরও কর্মী ছাঁটাই হতে পারে অদূর ভবিষ্যতে। আসলে ধনতান্ত্রিক উৎপাদন ব্যবস্থার সাফল্যের মূল সূচক হল মুনাফা বা মুনাফার বর্ধিত হার। কাজেই যে কোনো সংস্থা তার উৎপাদনের খরচ কমাতে চাইবে। ব্যাংকের মতো পরিষেবা প্রদানকারী চাইবে অপারেশনাল কস্টকে যতটা সম্ভব কম রাখতে। কম কর্মী দিয়ে বেশি কাজ করিয়ে নেওয়াটা তার একটা স্বাভাবিক প্রবণতা হয়ে দাঁড়াবে। এমনকি সরকারি নিয়ন্ত্রণাধীন ব্যাংক যেগুলি নিগমীকরণ করা হয়েছে তাদের ক্ষেত্রেও একই প্রবণতা দেখা দেবে। গত কয়েক বছরে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া তার গ্রাহকদের উপর এমন কিছু জবরদস্তি সিদ্ধান্ত চাপিয়ে দিয়েছে যা কখনোই একটি রাষ্ট্রায়ত্তাধীন ব্যাংকের কাছে প্রত্যাশিত নয়। সেভিংস অ্যাকাউন্টের গ্রাহকদের ক্ষেত্রে ন্যূনতম অর্থ রাখা বাধ্যতামূলক করা হয়েছে। কেউ না রাখলে ব্যাংক দৈনিক জরিমানা আদায় করবে। এমনকি বার্ষিক রিপোর্টে নির্লজ্জের মতো তারা আদায়কৃত জরিমানার খাতে সংগৃহীত অর্থের পরিমাণ জানাতেও কুণ্ঠাবোধ করেনি। স্বল্প আয়ের অসংখ্য মানুষের কোটি কোটি টাকার অর্থ এইভাবে তছরূপ করা হচ্ছে সম্পূর্ণ আইন মেনে। কিন্তু ভাগ্যের এমনই পরিহাস যে জনস্বার্থ বিরোধী এইসব সিদ্ধান্তের জন্য আমরা দায়ী করছি সংশ্লিষ্ট ব্যাংক কর্তৃপক্ষকে। কিন্তু এই লুটপাটের পিছনে রয়েছে যে রাজনীতি কুশীলবেরা, যারা ক্যাবিনেটে ও সংসদে সংবিধানের নামে শপথ নিয়ে জনগণের সর্বনাশ করে চলেছে। তারা কিন্তু থেকে যাচ্ছে ধরাছোঁয়ার বাইরে। তাদের সাদা কুর্তা থাকছে সম্পূর্ণ নিদাগ। একজন সরকারি কর্মচারী ও বেসরকারি ক্ষেত্রে কর্মরত মানুষের মধ্যে স্বাভাবিক অবস্থায় বেসরকারি ক্ষেত্রে কর্মরত মানুষটি হয়তো অনেক বেশি আয় করেন। তার বার্ষিক প্যাকেজ বহু ক্ষেত্রে সরকারের গ্রুপ ডির একজন কর্মীর আয় অপেক্ষা বেশি হয়। কিন্তু অস্বাভাবিক অবস্থায় বা জরুরি অবস্থায় বা কোম্পানির দুর্দিনে ব্যয় সংকোচনের প্রয়োজনে যে কোনো দিন তাকে নির্গমনের পথ দেখিয়ে দিতে পরিচালকদের দ্বিতীয়বার ভাবতে হয় না। এই লকডাউনের মধ্যেই সামাজিক মাধ্যমে এমনই অনেক কাহিনী উঠে এসেছে যেখানে একজন কর্পোরেট সংস্থায় কর্মরতকে তার সংস্থা হঠাৎ ছাঁটাই করার কারণে তার বিলাসবহুল জীবনে হঠাৎই বাধা পড়েছে। কেউ বা গাড়ি বেচে দিয়েছে, কেউ বা বন্ধু বান্ধবদের কাছ থেকে কর্জ করতে বাধ্য হচ্ছে। ব্যাংকে যাওয়ার উপায় নেই, কারণ ইতিমধ্যেই ফ্ল্যাট বাড়ি কিনতে গিয়ে সেখান থেকে হোম লোন নিতে হয়েছে। সেই ধারের কিস্তি শোধ করার মতো টাকা কই। কাজেই নিরাপদ মধ্যবিত্ত জীবন রূপান্তরিত হয়েছে অজ্ঞাতবাসে। দিল্লির বেসরকারি বিদ্যালয়ের শিক্ষকরা, যারা কেউ কেউ 10 বা 20 বছর ধরে একই প্রতিষ্ঠানে চাকরি করছিলেন, তাদেরকেও এই লকডাউনে চাকরি খোয়াতে হয়েছে। ফলে তাঁরা রাস্তায় নামতে এক প্রকার বাধ্যই হয়েছেন। লক্ষণীয়, ওই একই সময়ে সরকারি ক্ষেত্রের কর্মীদের নিয়ে টিটকারি ও নানান টিপ্পনী ফোড়ন সামাজিক মাধ্যমে জনপ্রিয় হতে থাকে। দুই তরফের বক্রোক্তি শুধুমাত্র সামাজিক ঈর্ষাই বাড়িয়েছে কেবল। পক্ষান্তরে বেসরকারি ক্ষেত্রের কর্মীদের এই দুর্দশার জন্য যে চরম অমানবিক ও নিষ্ঠুর একটা ব্যবস্থা দায়ী, সেই সত্যকে সহজেই চাপা দেওয়া গেল এই খেউড়ের মাধ্যমে। তাহলে বেসরকারীকরণের ফলে কর্মীদের সামাজিক নিরাপত্তা বিঘ্নিত হবার আশঙ্কা অমূলক, এমন কথা আমরা বলি কেমন করে? আমাদের প্রস্তাব, নিরাপদ মর্যাদাযুক্ত জীবনের অধিকার একটা সর্বজনীন অধিকার। এখন কোনো সংস্থা তার কর্মীদের তা দিতে অস্বীকার করলে বা অসমর্থ হলে অবিলম্বে তাকে ফৌজদারি অপরাধ বলে গণ্য করতে হবে, বা সেই সংস্থাকে দেউলিয়া বলে ঘোষণা করতে হবে। এই করোনাকালে একদিকে যখন আমরা দেখছি বেসরকারি ক্ষেত্রের অসংখ্য কর্মী তাদের নিয়োগকারী সংস্থা কর্তৃক পরিত্যক্ত হচ্ছেন, ঠিক তখনই স্বাস্থ্য পরিষেবা প্রদানকারী, ওষুধ প্রস্তুতকারক ও সুস্থ থাকার জন্য আবশ্যক অনাবশ্যক পণ্য উৎপাদনকারী সংস্থাসমূহ লালে লাল হয়ে উঠছে। করোনার চিকিৎসার নামে লক্ষ লক্ষ টাকার বিল ধরিয়েছে বেসরকারি হাসপাতাল ও নার্সিংহোমগুলো।
মৃত রোগীকে ভেন্টিলেটরে রেখে অর্থ উপার্জনের অভিযোগ নতুন নয়, কিন্তু এই দুর্দিনেও তারা যে এই অমানবিক ধান্দা জারি রাখবেন তা বোধহয় কেউই অনুমান করতে পারেননি। জাতীয় স্তরের সাংবাদিক, সাংসদ, অধ্যাপক, অভিনেতা সকলেই নিজের অভিজ্ঞতা সামাজিক মাধ্যমে সবাইকে জানিয়েছেন। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রকাশ্যে বেসরকারি হাসপাতালের এই হীনবৃত্তি এক প্রকার স্বীকারও করেছেন। এর ঠিক উল্টো দিকে এই পরিস্থিতিতে দেশের সরকারি স্বাস্থ্য ব্যবস্থা কিন্তু তার অপর্যাপ্ত অর্থ, সীমিত লোকবল প্রভৃতি সীমাবদ্ধতা সত্ত্বেও দেশের সর্বস্তরের মানুষকে পরিষেবা প্রদান করেছে। এমনকি জাতীয় কোভিড টিকাকরণ কর্মসূচি সরকারি জনস্বাস্থ্য ব্যবস্থার উপরই নির্ভর করে বর্তমানে মোটামুটি একটি সন্তোষজনক অবস্থায় পৌঁছেছে। দুর্ভাগ্যের কথা, এরপরও সরকারি জনস্বাস্থ্য ব্যবস্থায় শূন্য পদ, বেহাল পরিকাঠামো, আশা কর্মীদের সঙ্গে বঞ্চনা প্রভৃতি ট্র্যাডিশন সমানে চলতেই থাকবে। আর বেসরকারি হাসপাতালগুলো রাজনৈতিক প্রভাব খাটিয়ে নিজেদের লাভজনক ব্যবসা চালিয়েই যাবে, যদি না এই ব্যবস্থার বিরুদ্ধে একটা প্রবল জনমত তৈরি হয়। সুতরাং শিক্ষা বা স্বাস্থ্যক্ষেত্রের বেসরকারীকরণের পেছনে বুনিয়াদি যুক্তিগুলোকে নতুন করে এখনই পর্যালোচনা করা হোক, এটিই তার জন্য প্রশস্ত সময়। তবে আমাদের সবচাইতে গুরুত্ব সহকারে পুনর্বিবেচনা করা উচিত নিরাপত্তা ক্ষেত্রে বেসরকারি পুঁজির প্রবেশাধিকারের বিষয়টিকে। স্বাধীনতার পর থেকেই সামরিক সাজ সরঞ্জাম নির্মাণ, পুনর্নির্মাণ বা আমদানির প্রক্রিয়াটি সম্পূর্ণ রাষ্ট্রায়ত্তাধীন ছিল। তবে সম্প্রতি কোট অ্যান্ড মেক ইন ইন্ডিয়া প্রকল্পের অধীনে বিভিন্ন দেশি ও বহুজাতিক সংস্থাকে বিনিয়োগ করতে সরকার আহ্বান করছেন। কোট অ্যান্ড রাফায়েল যুদ্ধবিমান তৈরির বরাত ইতিমধ্যেই অনিল আম্বানির সংস্থাকে দেওয়া হয়েছে। কেন্দ্রীয় অর্ডিন্যান্স বোর্ডের বেসরকারীকরণের সিদ্ধান্ত থেকে প্রবল জনমতের চাপে সরকার আপাতত পিছু হটলেও ভবিষ্যতে বেসরকারীকরণের সম্ভাবনা থেকেই যাচ্ছে। হয়তো প্রাথমিক পর্যায়ে বিনিয়োগকারীরা অল্প মূলধন লাগে এমন উপকরণ উৎপাদনের দিকেই ঝুঁকবে, যেমন সাজ পোশাক বা হেলমেট, কিন্তু অচিরেই তাদের নতুন গবেষণাকে কাজে লাগিয়ে ও সঞ্চিত পুঁজির কল্যাণে তারা অস্ত্রশস্ত্র বা সামরিক প্রযুক্তির উদ্ভাবন করবে। তখন সেই উৎপাদিত মালের জন্য দরকার হবে বাজার। সরকার প্রাথমিকভাবে সেই মাল কিনবে বটে, তবে উৎপাদনকে টিকিয়ে রাখতে দরকার পড়বে ক্রমাগত সরকারি বরাতের। কাজেই নতুন নতুন সরকারি বরাত কৃত্রিম উপায়ে হাসিল করতে যে কোনো প্রকারে বাঁধিয়ে দিতে হবে লড়াই। না, এটা মোটেই কষ্ট কল্পনা নয়। একটি সাম্প্রতিক মার্কিন সেনেটের রিপোর্টে বলা হচ্ছে, কোট, যদি কেউ আফগানিস্তানের 2 দশকের যুদ্ধে লাভবান হয়ে থাকে তো তারা সামরিক কন্ট্রাক্টর, আনকোট। সমরাস্ত্রের একটি আন্তর্জাতিক কালোবাজার রয়েছে। বিভিন্ন নিষিদ্ধ সংগঠন, এমনকি আন্তর্জাতিক স্বীকৃতি না পাওয়া রাষ্ট্রগুলি এই কালোবাজার থেকেই তাদের প্রয়োজনীয় অস্ত্র সংগ্রহ করে থাকে। কিন্তু এই কালোবাজারের অস্ত্রের যোগান দেয় কারা? আসলে শক্তিশালী রাষ্ট্রগুলি তাদের বাতিল করে দেওয়া সামরিক সরঞ্জাম বেচে দেয় এইসব কালোবাজারিদের হাতে। এতে একদিকে যেমন তারা নিজেদের সামরিক বাহিনীকে আধুনিকতম অস্ত্রে সুসজ্জিত করে, তেমনি তাদের সামরিক শিল্প কারখানাগুলোকেও একইভাবে চালু রাখা সম্ভবপর হয়। মোট কথা, আন্তর্জাতিক পুঁজি পৃথিবী থেকে নিয়ন্ত্রিত ও সীমিত যুদ্ধকে নিজ স্বার্থেই জিইয়ে রাখে। আর এখানেই আমাদের আপত্তি। নিরাপত্তা ক্ষেত্রের বেসরকারীকরণ ভারতের জনজীবনে ডেকে আনতে পারে যুদ্ধের বিভীষিকা, অথবা ভারতে নির্মিত যুদ্ধোপকরণ আন্তর্জাতিক কালোবাজারিদের মাধ্যমে পৌঁছে যেতে পারে মানবতার পক্ষে বিপজ্জনক শক্তির হাতে। কোট অ্যান্ড বসুধৈব কুটুম্বকমের উচ্চারণ তবে কি শুধুই প্রচারের জন্য ব্যবহৃত হবে?
সরকারি স্তরে এর বাস্তবায়নের কোনো উদ্যোগকে আমরা দেখতে পাব না? আন্তর্জাতিক সৌভ্রাতৃত্ব ও মৈত্রী আমাদের স্বাধীনতা সংগ্রামের একটা মস্ত শিক্ষা। স্বাধীনতার প্ল্যাটিনাম জয়ন্তীতে সেই ঐতিহ্যকে স্মরণ করিয়ে দেওয়া আমাদের একটি অবশ্য পালনীয় কর্তব্য। যার ছবি নিজেদের রাজনৈতিক পোস্টারে ব্যবহার করতে পারলে শাসক শ্রেণী কৃতার্থ বোধ করেন, সেই বিবেকানন্দ উত্থাপিত একটি প্রশ্ন দিয়ে আমাদের এবারের সম্পাদকীয় কলামের ইতি টানব। যারা ভারতকে কোট আনকোট বিশ্বগুরু বানাতে বদ্ধপরিকর, তারা ভেবে দেখবেন নিশ্চয়ই, কোট, হে ভারত, এই পরানুবাদ, পরানুকরণ, পরমুখাপেক্ষা, এই দাস সুলভ দুর্বলতা, ঘৃণিত জঘন্য নিষ্ঠুরতা, এইমাত্র উপায়ে তুমি উচ্চাধিকার লাভ করিবে। আনকোট।